আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করা যায় সবাই খুবই ভালো আছেন। সবার মনের মধ্যে এক ধরনের এক্সাইটমেন্ট যারা দেশের বাইরে পড়তে আসবেন অথবা যে মনে মনে স্বপ্ন দেখছেন যে আমি শুরু করব। ভিডিওটা তৈরি করেছি যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন বা সামনে আইএলটিএস পরীক্ষা দিবেন তাদের জন্য। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য কিছু ইনফরমেশন আপনাদের হয়তোবা কাজে লাগতে পারে। সেজন্য মনে হলো আমি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। যা হোক, আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমরা আগে যেভাবে আইএলটিএস পরীক্ষা দিয়েছি সেটা হচ্ছে পেপার বেসড। এখন টোটালি বাংলাদেশে এটা ব্যান করে দেওয়া হয়েছে। দ্যাট মিন্স বাংলাদেশে আর পেপার বেসড এক্সাম আর হবে না। 1 ফেব্রুয়ারি 2026 থেকে আপনাদের এই পেপার বেসড এক্সাম না হয়ে কম্পিউটার বেসড হবে। এক্ষেত্রে একটা সুবিধা অসুবিধা সবই তো আছে, বাট আমাদের বাংলাদেশের কনটেক্সটের কথা যদি চিন্তা করি তাহলে বেশিরভাগ স্টুডেন্টদের জন্যই এটা হতাশাজনক। প্লাস হচ্ছে এটা নেগেটিভ সাইডটাই বেশি। কেন নেগেটিভ সাইডটা বেশি? কারণ আমরা যারা মধ্যবিত্ত ঘরের সন্তান বা ওই রকম ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি তাদের জন্য ইটস নট এ ইজি ম্যাটার দ্যাট কম্পিউটারে আপনি টাইপিং করে বা কম্পিউটারে এক্সাম দিয়ে অভ্যস্ত না আপনি, হ্যাঁ? তারপর আর্টসের মতো একটা জিনিস যেখানে রাইটিংটা সম্পূর্ণত কিবোর্ড টাইপিং করে লিখতে হবে। তো আমরা কয়জন যারা গ্রামে বড় হয়েছি বা তাদের স্বপ্ন আছে যারা মেধাবী বাট কম্পিউটার স্কিল অনেকের মধ্যে নাই। তো সেক্ষেত্রে দেখা গেছে যে তাদের জন্য একটা হিউজ বাধা। তাদের কম্পিউটার চালাইতে জানে না বিষয়টা এক্ষেত্রে যেমন একটা অসুবিধার মধ্যে পড়বে। দ্বিতীয়ত হচ্ছে অনেকের সামর্থ্য নাই। এখন ধরেন আপনি একটা পড়াশোনা করবেন, হ্যাঁ? কোনো একটা রাইটিং প্র্যাকটিস করবেন অথবা কম্পিউটারে আপনি কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হইলেন, সেখান থেকে কিছু টাস্ক দিল প্র্যাকটিস করার জন্য অথবা নিজে কিছু চেষ্টা করবেন। এখন আপনি কিভাবে করবেন? এখন আপনার করার তো কোনো একটা মাধ্যম লাগবে, লাইক কম্পিউটার লাগবে। এখন আমাদের কয়জনের সামর্থ্য আছে যে নতুন কম্পিউটার ইউজ করব অথবা কারো থেকে ধার নেবেন সেটারও তো কোনো ওয়ে নাই। কে আপনাকে দেবে? তো এই জিনিসগুলো আসলে ভাববার বিষয়। তো যাই হোক, তারপরেও আমি বলব যে আপনারা যারা কম্পিউটার নাই, সামনে স্বপ্ন দেখছেন, ধার করে হোক আর যেভাবে হোক চেষ্টা করেন। আপনি ১ থেকে ৫ দিনের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। আমরা যারা আগে আ পেপার বেসড এক্সাম দিয়েছি তারা নরমালি কি হয়েছে ১৩ দিন লাগতো। ১৩ দিন পরে আমরা রেজাল্ট পেতাম। তো এখন আপনারা ১ থেকে ৫ দিনের মধ্যে পাবেন। এটা একটা বড় অপরচুনিটি। অনেক কিছু বাধা আছে, বাধার বাইরেও অপরচুনিটি গুলো আপনি পাবেন। আরো একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে কম্পিউটারাইজড পরীক্ষার মাধ্যমে আপনি যেকোনো একটা স্কিল, আমি আবারও বলছি, আপনি ৪ টা মডিউলের পরীক্ষা দেবেন। রিডিং, লিসেনিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। ওকে, একটাতে খারাপ হলো। একটাতে খারাপ হওয়ার পরে যখন মনে হবে যে আপনি এক মানে আপনার মনে হয় যে এটা আবার এক্সাম দেওয়া দরকার, আমি ভালো করতে পারবো। তো এরকম যাদের সিচুয়েশন হবে তারা যেকোনো একটাতে পরীক্ষা দিতে পারবেন উইদিন 60 ডেজ। কতদিনের মধ্যে? ৬০ দিনের মধ্যে। এখানে কিন্তু আপনার পরীক্ষা দেওয়ার পরপরই ডিসিশনটা নিতে হবে। ৬০ দিন হিউজ টাইম, ২ মাস। বাট এখন যেটা হয়েছে যে ধরেন ২ টা সাবজেক্টে আপনি খারাপ করলেন, হ্যাঁ? ২ টা মডিউলে খারাপ করলেন। কিন্তু ২ টাতে দিতে পারবেন না। আপনি পারবেন হচ্ছে ১ টাতে। দ্বিতীয়ত হচ্ছে আপনারা সবাই কমবেশি অনেকে জানেন বা জানেন কিনা জানি না। দেশের বাইরেও অনেক ইউনিভার্সিটি আছে যারা রিটেক এক্সাম নেয় সে সার্টিফিকেট অ্যালাও করে না। এখন আপনি দিলেন ওই সমস্ত ইউনিভার্সিটিতেই এপ্লাই করবেন যারা রিটেক সার্টিফিকেটগুলা একসেপ্ট করে। তো এই ব্যাপারটাও একটু মাথায় রাখতে পারেন। যাই হোক, যারা হচ্ছে রিটেক নিয়ে কথা বলছিলাম, আপনি যেকোনো একটা মডিউলে আপনি রিটেক দিতে পারবেন। ৪ টা আশা করা যাবে না। তো এখন আমার কাছে বেস্ট অপশন যেটা মনে হয় আপনি ইওআর করা, অর্থাৎ রি-এক্সামিন করা যেটাকে বলা হয়। পেপার বেসড এক্সাম বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে, এটা সত্য। কিন্তু এখন পর্যন্ত আপনি আপনার আইএলটিএস এক্সামে ইওআর করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার এক্সাম এই ২ টা মডিউল বা এই ৩ টা মডিউল হচ্ছে ভালো হয়েছে কিন্তু আপনার আশানুরূপ স্কোর আসেনি। অনেক সময় এরকম হয়ে থাকে। বিশেষ করে আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন আমার স্পিকিং এ 5.5 আসছিল। ইট ওয়াজ লিটারেলি, মানে আমি যেটা হয়েছিল, অবিশ্বাস্য রেজাল্ট ছিল আমার জন্য। অবিশ্বাস্য এই ক্ষেত্রে নেগেটিভলি, হ্যাঁ? আমি কখনো আশা করি নাই যে আমার 5.5 আসবে। একজন ব্যক্তি কথা বলতে পারে না, সেও তো 5.5 পায়। তো যাই হোক, পরে আমি হচ্ছে ইওআর করি। তখন আম আমার স্কোর ৭.৫ আসছিল। সো 5.5 থেকে আপনার 7.5 এটা টার্ন করাটা কিন্তু বিশাল ব্যাপার। সো এরকম কনফিডেন্স থাকলে অবশ্যই আপনি ইওআর করবেন।
এখন ইউআর এর মজার বিষয় হচ্ছে আপনি যখন রিটেক নিবেন কম্পিউটার বেসড এক্সামে তখন কিন্তু একটার বেশি করতে পারবেন না। তো রি ইওআর করার ক্ষেত্রে অর্থাৎ রি-এক্সামিন করার ক্ষেত্রে কিন্তু আপনি ১ থেকে ৪ টা সাবজেক্টই আপনি করতে পারবেন। এক্ষেত্রে স্কোর কম বা বেশিও হতে পারে, আবার সমানও থাকতে পারে। যদি কম হয় বা সমান হয় তাহলে কিন্তু আপনি যে ১৪-১৫,০০০ টাকা খরচ করে ইওআর করবেন এটার জন্য ফি লাগে। তো সেটা কিন্তু টাকা ফেরত পাবেন না। তো কনফিডেন্সটা জরুরি। বাট আমার কথা হচ্ছে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় বেশিরভাগ ছেলেমেয়েদেরই রাইটিং প্লাস স্পিকিং এ ইওআর করার ক্ষেত্রে স্কোরটা বেড়ে থাকে। তো আমার পরামর্শ হচ্ছে আপনি এই ক্ষেত্রে ইওআর করার জন্য রাইটিং আর স্পিকিং মডিউলটা বেছে নিতে পারেন। যেটা লিখছেন, নিজে লিখছেন রাইটিং, হ্যাঁ? এখানে যদি খাতাটা নতুন করে আবার দেখা হয় তাহলে এখানে একটা বাড়ার সম্ভাবনা আছে। আবার যদি আমি চিন্তা করি যে স্পিকিং এ, এখানে বাড়ার সম্ভাবনা আছে। কারণ আপনার যদি মনে হয় যে আমার স্কোর এর থেকে বাড়তে পারে, হ্যাঁ? তাহলে এতটুকু যদি কনফিডেন্স থাকে আপনি আর টেনশন না করে হচ্ছে কোনো দ্বিধাদ্বন্দ্বিতায় না ভুগে কনফিউশন এ না থেকে আমার আমার পরামর্শ থাকবে হচ্ছে আপনি অবশ্যই ইওআর করবেন, হ্যাঁ? এদের ক্ষেত্রে 99% ক্ষেত্রে আপনার স্কোরটা বাড়বে। যেই ইউনিভার্সিটিগুলাতে রিটেক নেয়ার কারণে ওই সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে না, ইওআর করলে কিন্তু আপনার সব ভার্সিটি আপনার সার্টিফিকেট অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে কোনো ইমপ্যাক্ট পড়বে না। বাট কম্পিউটার পরীক্ষায় যখন আপনি বসবেন, ওই সাবজেক্টগুলো ওই আ সিস্টেমে আপনার রিটেক সার্টিফিকেটটা অনেক ইউনিভার্সিটি গ্রহণ করবে না। আরেকটা মজার ইনফরমেশন হচ্ছে আমরা যখন পেপার বেসড এক্সামগুলো দিয়েছিলাম তখন নরমালি হচ্ছে এটা ৪২ দিনের মধ্যে এপ্লাই করতে হয় ইওরটা। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আপনার বেশ কিছু সময় লাগতো। ৭ থেকে প্রায় ২১ দিন সময় লাগতো, হ্যাঁ? তো এখন কম্পিউটার পরীক্ষার জন্য কম্পিউটার সিস্টেমে যখন আপনি ইওআর করবেন, আ পরীক্ষা দেওয়ার পর ইওআর করবেন তখন কিন্তু আপনার ১ থেকে ৫ দিন সময় লাগবে। তো এক্ষেত্রে সময়টা বাঁচবে, হ্যাঁ? এই কিছু সুবিধা আছে যারা একটু মেধাবী বা যারা কম্পিউটারে পারদর্শী তাদের জন্য এই ক্ষেত্রগুলাতে বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। হুম? আর যারা কম্পিউটার চালাইতে পারেন না বা আমার মতো ব্যাকডেটেড ব্যাকগ্রাউন্ডের, তো দেখা গেছে যে তাদের জন্য একটু কষ্ট করতে হবে, হ্যাঁ? কারো কাছ থেকে ধার করে হোক আর যেভাবে হোক একটা কম্পিউটার ম্যানেজ করে আপনার চেষ্টাটা চালায় যেতে হবে। যাই হোক আমি এখন আবার সমস্ত কথাগুলোকে একসাথে সামারাইজ করে ২-৩ টা সেন্টেন্স একটু বলার চেষ্টা করি যেটা আপনারা এতক্ষণ ধরে শুনলেন। তো আমার পরামর্শ থাকবে হচ্ছে আমার পরামর্শ থাকবে হচ্ছে আপনারা যদি মনে হয় যে রিটেক দিবেন, ওকে ইউনিভার্সিটি পছন্দের থাকলে তখন তারা রিটেক সার্টিফিকেটগুলা গ্রহণ করে কিনা সেটার দিকে খেয়াল রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে যদি এতটুকু কনফিডেন্স থাকে অবশ্যই ইওআর করে স্কোর বাড়ানোর চেষ্টা করবেন বা ওটার জন্য দেরি করবেন না, হ্যাঁ? কারণ আমার যেহেতু ইওআর করার কারণে স্কোর বেড়েছিল, আপনাদেরও বাড়বে। যাই হোক আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা কম্পিউটার বেসড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, হতাশ হওয়ার কিছু নাই। ধৈর্য ধরে বিশেষ করে টাইপিংটা করতে থাকুন এখন থেকেই কারণ ৬-৭ মাস মিনিমাম প্র্যাকটিস লাগবে, হ্যাঁ? তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই আইএলটিএস পরীক্ষা ইউরোপে আসার জন্য যেটা খুবই, খুবই গুরুত্বপূর্ণ। সেই এক্সামে সবাই ভালো করেন। সেরকম একটা প্রত্যাশা আপনাদের সবার জন্যই দেওয়া থাকলো। এবং যদি কারোর কোনো ধরনের পরামর্শ বা কোনো কিছু লাগে আইএলটিএস রিলেটেড অথবা কোনো কিছু আপনারা আমার কমেন্ট বক্সে জানাইতে পারেন, মেসেজ দিতে পারেন। সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য।